হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাসরুম অফ দ্য এলিটের চতুর্থ সিজনের প্রথম এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের মজাদার ভিডিও। এপিসোডের শুরুতেই আমরা দেখি সেকেন্ড ইয়ারের সব স্টুডেন্টদের ডাটা একসাথে দেখানো হচ্ছে। তাদের ছবিগুলো একটা প্যানেলে সাজানো রয়েছে। একজন টিচার দাঁড়িয়ে বলে এখানে মোট 156 জন স্টুডেন্টের তথ্য রয়েছে, যার মধ্যে আয়ানো কুজিও আছে। এখন যেহেতু তোমরা এদের সম্পর্কে অনেক কিছু জেনে গেছো, তাই আয়ানো কুজিকে এক্সপেল করা তোমাদের জন্য কঠিন কিছু হবে না। এখানে মূলত দুইজন মানুষের মধ্যে একটা আলোচনা চলছে, যাদের টার্গেট হচ্ছে এপ্রিলের আগে বা এপ্রিলের মধ্যে আয়ানো কুজিকে এই স্কুল থেকে বের করে দেওয়া এবং তাকে আবারও হোয়াইট রুমে পাঠানো। এরপর টিচার সেই ছেলেটার দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় তুমি এই কাজটা খুব ভালোভাবেই করতে পারবে। কিন্তু ছেলেটা পুরো সময় চুপচাপ থাকে এবং কোনো রেসপন্স দেয় না। তখন টিচার আবার তাকে একটু চাপ দিতে বলে, আয়ানো কুজির কারণে তুমি সেই প্রাপ্য রিওয়ার্ডটা পাচ্ছ না যেটা তুমি ডিজার্ভ করো, আর আমার মনে হয় তাকে হোয়াইট রুমে ফেরত পাঠানোর জন্য তোমার চেয়ে ভালো কেউ হতে পারবে না। এই কথাগুলো শুনে ছেলেটা ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন টিচার তাকে থামিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করে, একটা কথা, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? ছেলেটা একটু থামে, কিন্তু কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর আমরা আবার সেই বয়স্ক লোকটাকে দেখি যে অনেক দিন ধরে এই মোমেন্টটার অপেক্ষা করছিল। সে বলে, অবশেষে সেই সময় এসে গেছে যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। হোয়াইট রুম স্টুডেন্টদের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, একদম সার্ভাইভাল গেমের মতো, যেখানে হয় তুমি শিকার করবে, না হলে নিজেই শিকার হয়ে যাবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের টোকিও কৌদো ইকুজি সিনিয়র হাই স্কুল দেখানো হয়, যেখানে ক্লাসের ভিতরে আয়ানো কুজি চুপচাপ বসেছিল। তখন মিয়াকি এসে বলে, আয়ানো কুজি, তোমার কি হয়েছে? তুমি ইদানিং ক্লাসে আসছে না কেন? আর তোমাকে দেখে আমার অনেক চিন্তা হচ্ছে। উত্তরে আয়ানো কুজি বলে, আমি দুঃখিত, কিন্তু আমি ইদানিং ধরে একটু ব্যস্ত, তাই ঠিকভাবে সময় দিতে পারছি না। মিয়াকি বলে, ও এই ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে হারুকা আর আইরি তোমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছে। এটা দেখে আয়ানো কুজি তাদের দিকে তাকিয়ে শুধু হাত নাড়িয়ে জানায় সব ঠিক আছে, আর তার জন্য চিন্তা করতে হবে না। মিয়াকি বলে, সবকিছু ঠিক থাকলে ভালোই, কিন্তু তোমাকে ছাড়া আমি একাকিত্বতা অনুভব করছিলাম, তাই যতটা পারো আমাদের সাথে থাকার চেষ্টা করো। এর পরের সিনে আমরা কুশিদা আর সুদোকে দেখতে পাই। তারা দুজন হরিকিতার নতুন লুক দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ হরিকিতা হঠাৎ করেই তার লম্বা চুলগুলো অনেক ছোট করে ফেলেছিল। এরপর তারা দুজন জিজ্ঞেস করে, হরিকিতা, তুমি হঠাৎ করে তোমার চুলগুলো ছোট করে ফেললে কেন? উত্তরে হরিকিতা বলে, আমরা এখন যেহেতু সেকেন্ড ইয়ারে চলে এসেছি, তাই ভাবলাম নতুন বছরের শুরুটা নতুন ভাবেই করা হোক, আর আমি আমার চুল যেভাবেই করি না কেন, এতে তোমাদের কোনো সমস্যা আছে? সুদো শান্ত কণ্ঠে বলে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই স্টাইলে তোমাকে আগের চাইতে অনেক বেশি সুন্দর লাগছে। পাশ থেকে কুশিদা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর আমার চুলগুলো যদি হরিকিতার মতো বড় করে ফেলি তাহলে কেমন লাগবে? ঠিক তখনই চাবাশিরি সেন্সেই ক্লাসের ভিতরে এন্ট্রি নিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়ে বলে, এবার তোমরা সবাই মনোযোগ দাও, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের জানাতে যাচ্ছি। চাবাশিরি সেন্সেই সবাইকে উদ্দেশ্য করে বলে, স্কুলের ভিতরে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে, যার নাম ওভারঅল এবিলিটি। তোমরা এটাকে সংক্ষিপ্ত ভাষায় OAA বলতে পারো, আর এই অ্যাপটাকে তোমাদের সবাইকে নিজেদের ফোনে ইনস্টল করতে হবে। এই কথা শুনে ক্লাসের সবাই আশ্চর্য হয়ে যায় এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে, এটা কি ধরনের কিছুই তো বুঝতে পারছি না। তখন চাবাশিরি সেন্সেই ব্যাখ্যা করে বলে, এই অ্যাপটি ক্লাস A থেকে শুরু করে E পর্যন্ত যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের সবাইকে নিয়ে তৈরি করা হয়েছে। মানে এই অ্যাপটার ভিতরে তোমাদের সমস্ত গ্রেড থেকে শুরু করে ডাটা পর্যন্ত সবকিছুই রয়েছে। এই কথা শুনে একজন স্টুডেন্ট বলে, ম্যাডাম, এটা তো ভিডিও গেমের মতো লাগছে, আর এখানে আসলে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে চাবাশিরি সেন্সেই বলে, প্রথম বছর থেকে শুরু করে শেষ বছর পর্যন্ত তোমাদের গ্রেডের উপর নির্ভর করে এই পার্সোনাল রেকর্ডটা তৈরি করা হয়েছে, আর এই অ্যাপটার মাধ্যমে স্কুলের যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের সবগুলো রেকর্ডও দেখতে পারবে। তখন সুদু বলে, চাবাশিরি সেন্সেই, আমার একাডেমিক পারফরমেন্স খুব কম, আমি E গ্রেডে আছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? চাবাশিরি সেন্সেই আশ্বস্ত কণ্ঠে বলে, চিন্তা করো না, তোমাদের পারফরমেন্সের উপর নির্ভর করে প্রতি মাসে স্কোর আপডেট করা হবে, আর তোমাদের প্রথম বছরের কোনো ধরনের রেকর্ড এখানে যুক্ত করা হয়নি। মানে এটা সম্পূর্ণভাবে তোমাদের জন্য একটা নতুন শুরু। ম্যাডামের এই কথাগুলো ক্লাসের সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিল, আর আয়ানো কুজি মনে মনে বলে, এই অ্যাপটা রেকর্ড চেক করার জন্য অনেক ভালো একটা টুল, কিন্তু আমার মনে হয় না শুধু রেকর্ড চেক করার জন্য এই অ্যাপটা তৈরি করা হয়েছে। এরপর চাবাশিরি সেন্সেই তাদের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে বলে, এই সিস্টেম শুধু গ্রেড দেখানোর জন্য নয়, বরং এটা স্টুডেন্টদের উপর বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে। যদি কোনো স্টুডেন্ট পুরো বছর ধরে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ধরে রাখতে না পারে, তাহলে তাকে পেনাল্টি ফেস করতে হবে। এই কথা শোনার সাথে সাথেই ক্লাসের সবাই আশ্চর্য হয়ে যায়। তারা একে অপরকে বলতে থাকে, পেনাল্টি? এটা আবার কোথা থেকে আসলো? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু টিচার তাদের কথায় কোনো রিয়াক্ট না করে শান্তভাবে বলে, এখন থেকে তোমাদের যা করার এটা তোমাদেরকেই করতে হবে, কারণ আমি এখানে আর কিছু করতে পারবো না। এরপর চাবাশিরি সেন্সেই সবাইকে উদ্দেশ্য করে বলে, এখন থেকে তোমাদের জন্য একটি নতুন সিস্টেম চালু হচ্ছে, আর সেটা হলো রিটেন এক্সাম। আর এই এক্সামটা তোমরা কেউ একা দিতে পারবে না, কারণ এখানে তোমাদের সবাইকে ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের সাথে কম্পেয়ার করা হবে। আরেকটা কথা, তোমরা নিজেরাই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসদের বেছে নিতে পারবে, অর্থাৎ তোমাদের যাকে মন চায় তোমরা তাকেই বেছে নিতে পারবে এবং তাদের সাথে টিম আপ করে
এই পুরো এক্সামটাই তোমাদের পাশ করতে হবে। আর তোমাদের দুজনের মধ্যে কেউ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে তাহলে তার প্রভাব দুজনের ওপরই পড়বে এবং শেষ পর্যন্ত তোমাদের দুজনকেই স্কুল ছাড়তে হবে। তাই দল গঠনের সময় হুট করে সিদ্ধান্ত নিও না, ভালোভাবে বিচার বিশ্লেষণ করে সঙ্গী বেছে নাও, নইলে এতদিনের পরিশ্রম এক মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। এই কথা শুনে মেয়েটি আশ্চর্য হয়ে ভাবতে থাকে, এটা কি ধরনের নিয়ম? এভাবে তো আগে কখনো হয়নি। আর আমরা কিভাবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের সাথে এক্সাম দিতে পারবো? উত্তরে চাবাশিরি সেন্সেই বলে, এই নিয়মটা আসলে তোমাদের উপকারের জন্য করা হয়েছে। মানে ভবিষ্যতে এমন না যে সবসময় তোমাদের আশেপাশে হাই লেভেল স্টুডেন্ট থাকবে, অনেক সময় লো লেভেল বা ফার্স্ট গ্রেডের স্টুডেন্টসদের সাথেও কাজ করতে হতে পারে। তাই এই সিস্টেম তোমাদের ওভারঅল একাডেমিক স্কেল উন্নত করার জন্য তৈরি করা হয়েছে। চাবাশিরি সেন্সেই আরো বলে, এখন থেকে 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই 2 সপ্তাহের মধ্যে তোমাদের সবাইকে নিজেদের সঙ্গী বেছে নিতে হবে, যাদের মাধ্যমে তোমরা সবাই রিটেন এক্সামটা পরিপূর্ণ করবে। আর পরীক্ষায় মোট 500 পয়েন্ট সহ 5টি বিষয় কভার করা হবে। এই কথাগুলো শুনে হরিকিতা বলে, আমার মনে হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে, কারণ আগে যতগুলো পরীক্ষা হয়েছিল সেখানে কোন সময় অ্যাপের মাধ্যমে পরীক্ষা হয়নি। এই সর্বপ্রথম অ্যাপের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। এরপর চাবাশিরি সেন্সেই বলে, 500 পয়েন্টের মধ্যে তোমরা 2টা জিনিসের উপর প্রতিদ্বন্দ্বিতা করবে, একটা হচ্ছে ক্লাস হিসাবে, আরেকটা হচ্ছে ব্যক্তি হিসাবে। এই সব কথা শুনে আয়ানোকোজি বুঝে যায় এখানে বিষয়টা আসলে অনেক সিরিয়াস। এরপর টিচার জানায়, এই পুরো সিস্টেমটি স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টের নির্দেশে চালু করা হয়েছে, আর সেই প্রেসিডেন্ট হলো নাগুমো। নাগুমো এই নতুন রুলসগুলো অ্যাপ থেকে শুরু করে এক্সাম পর্যন্ত সবকিছুই নিজে থেকেই প্রকাশ করেছে। এতে আয়ানোকোজি বুঝে যায় এই পুরো পরিকল্পনাটা আসলে তাকে টার্গেট করেই করা হয়েছে, কারণ যদি সে কোনো ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে টিমমেট হিসাবে বেছে নেয় এবং সেই স্টুডেন্ট ইচ্ছা করে তার পারফরমেন্স খারাপ করে দেয়, তাহলে সেই পেনাল্টির প্রভাব আয়ানোকোজির ওপরও পড়তে পারে, যার কারণে তাদের দুজনকেই স্কুল থেকে বহিষ্কার করা হতে পারে। এভাবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের হাতে একটা বড় ধরনের পাওয়ার চলে আসবে এবং তারা চাইলে খুব সহজেই সেকেন্ড ইয়ার স্টুডেন্টসদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে। এই বিষয়টার মূল উদ্দেশ্যটা আয়ানোকোজি এবং হরিকিতা পুরোপুরিভাবে বুঝে যায়। তখন একজন স্টুডেন্ট প্রশ্ন করে, যদি কেউ নিজের জন্য কোনো পার্টনার খুঁজে না পায় তাহলে কি সে এক্সাম দিতে পারবে না? উত্তরে চাবাশিরি সেন্সেই বলে, না, এমনটা হবে না। এক্সামের দিন প্রয়োজন হলে অটোমেটিক ভাবে তোমাদের জন্য পার্টনার অ্যাসাইন করে দেওয়া হবে, তবে এর জন্য তোমাদের স্কোর থেকে অতিরিক্ত 5% পেনাল্টি কাটা হবে। এই কথা শুনে সুদো অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এখানে পরিস্থিতি আসলে খুবই জটিল হয়ে যাচ্ছে, কারণ অন্যরা কোনো না কোনো ভাবে পার্টনার খুঁজে নিতে পারবে, কিন্তু তার কি হবে? এরপর ক্লাসের সবাই একে অপরের সাথে আলোচনা করতে থাকে যে এখন কি করা উচিত, কিভাবে পার্টনার খুঁজে পাওয়া যাবে। তখন হরিকিতা শান্ত কণ্ঠে বলে, তোমরা এত টেনশন নিও না, আমরা সবাই মিলে কাজ করব এবং সহজেই পার্টনার খুঁজে বের করতে পারবো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যে স্টুডেন্টের র্যাঙ্ক সবচেয়ে কম তাকে বিবেচনা করে তার সাথে এমন পার্টনার ম্যাচ করতে হবে যার র্যাঙ্ক তার থেকে বেশি। এটা শুনে হিরাতা বলে, তুমি ঠিক বলেছো, আর আমরা সবাই যদি একসাথে মিলে কাজ করি তাহলে কোনো বাধা ছাড়াই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। অন্যদিকে আয়ানোকোজি পুরো পরিস্থিতিটা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল, কারণ যদি ভুলবশত হোয়াইট রুমের কোনো স্টুডেন্ট আয়ানোকোজির সাথে টিম আপ করে তাহলে সে খুব সহজেই তাকে স্কুল থেকে বের করতে পারবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা আয়ানোকোজি এবং হরিকিতাকে একসাথে দেখতে পাই। হরিকিতা আয়ানোকোজিকে বলে, তোমার কি মনে আছে তুমি বলেছিলে যখন আমি কোনো বিপদে পড়ব তখন তুমি আমাকে সাহায্য করবে? উত্তরে আয়ানোকোজি বলে, হ্যাঁ, আমার এটা মনে আছে, আর এখন তোমার কি সাহায্য লাগবে সেটা আমাকে বলো। হরিকিতা বলে, ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের সুদোর জন্য একটা পার্টনার খুঁজতে হবে, কারণ সে আমাদের ক্লাসের সবচেয়ে কম র্যাঙ্কের স্টুডেন্ট এবং তার জন্য পার্টনার খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন। আয়ানোকোজি বলে, কিন্তু আমার মনে হয় সুদোর অবস্থা এখন আগের থেকে একটু ভালো। হরিকিতা বলে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তারপরেও আমাদের দ্রুত তার জন্য পার্টনার খুঁজে নিতে হবে যাতে আমরা পরের বিষয়গুলোর উপর ফোকাস করতে পারি। এটা শুনে আয়ানোকোজি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের দেখানো হয় যারা নিজেদের মধ্যে আলোচনা করছিল কে কার সাথে এই পরীক্ষার জন্য টিম আপ করবে। আয়ানোকোজি, হরিকিতা এবং সুদো দূর থেকে দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করছিল। তখন হরিকিতা একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে বলে, তুমি কি খেয়াল করেছো ক্লাস ডি এখানে একদমই নেই? মানে যেই ক্লাসে 40 জন স্টুডেন্ট থাকার কথা তাদের মধ্যে একজনও এখানে উপস্থিত নেই। সে আরো বলে, এর মানে হলো তাদের একজন লিডার আছে যে চায় না তারা এখানে থাকুক। আমি শুনেছি ক্লাস ডি এর স্টুডেন্টরা খুব মানে আমাদের তুলনায় তারা অনেক বেশি স্মার্ট। উত্তরে তারা দুজন বলে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস ডি এর দিকে যেতে হবে। এরপর তারা তিনজনই ক্লাস ডি এর দিকে রওনা দেয়, যেখানে তাদের পরিকল্পনা ছিল সরাসরি গিয়ে লিডারের সাথে কথা বলা এবং তার স্টুডেন্টদের নিজেদের সাথে পার্টনারশিপে যুক্ত করা। এরপর যখনই তারা তিনজন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টকে দেখতে পায়। তখন হরিকিতা বলে, আচ্ছা সত্যি করে বলো তো তোমাদের প্ল্যানটা আসলে কি? উত্তরে ছেলেটা বলে, আমি কেন তোমাদের বলবো, যা হবে আমাদের রাজকুমারী সিদ্ধান্ত নেবে, তাই তোমাদের এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। হরিকিতা বলে, ও
এই ব্যাপার, কিন্তু আমাকে বলো তো তোমরা কিভাবে সেরা ছাত্রদের তোমাদের পাশে আনার পরিকল্পনা করছো? ছেলেটি বলে, এখানে আমাদের কোনো হাত নেই, আমাদের রাজকুমারী যেটা বলছেন আমরা সেটাই করছি। হরিকিতা বলে, আমার এটা বিশ্বাস হয় না, কারণ তোমাদের ক্লাসের একজন স্টুডেন্টকেও আমি সেখানে দেখতে পাইনি, আর আমার মনে হচ্ছে তোমাদের ক্লাসের লিডার এই সম্পর্কে নিশ্চয়ই কোনো বড় একটা প্ল্যান করছে। উত্তরে ছেলেটা বলে, আমার কাছে এসবের কোনো উত্তর নেই, যদি তোমার এতই আমাদের লিডারের ওপর আগ্রহ থাকে তাহলে তুমি তার সাথে কথা বলতে পারো। এই কথা বলেই সে আস্তে আস্তে করে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবার তাদের তিনজনকে দেখতে পাই যারা ইতিমধ্যেই ক্লাস ডি তে চলে এসেছে, কিন্তু তাদের সামনে হঠাৎ করেই আমাদের সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার রুয়েন কাকারু চলে আসে। রুয়েন তাদের দিকে তাকিয়ে বলে, ও তোমরা এসে গেছো, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা একটু বেশি দেরি করে ফেলেছো। উত্তরে হরিকিতা বলে, তুমি এখানে কি করছো, আর তোমার কি মনে হয় তুমি এরকম ইমপ্রেশন দেখিয়ে ক্লাস ডি এর স্টুডেন্টদের ভয় দেখাতে পারবে? রুয়েন বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি এরকম কাজ কেন করতে যাব? আর তোমাদের কি মনে হয় আমি যেটা বলবো ওরা আমার কথাই মানবে? যদি তোমরা মনে করো ওরা এখনো বাচ্চা তাহলে তোমরা ভুল করছো। এই কথা শুনে সুদো রাগান্বিত কণ্ঠে বলে, আমরা তোমার ওপর কোনোভাবেই বিশ্বাস করব না, কারণ তুমি এইমাত্র ক্লাস নাম্বার ডি থেকে আসছো। উত্তরে রুয়েন বলে, আরে আরে শান্ত হও, এতটা রাগ তোমার মতো বলদ ছেলেদের মানায় না। আর আমি ভেবেছিলাম যদি আমি তাদের ওপর একটি চাপ দেই তাহলে তারা আমাকে সহযোগিতা করতে রাজি হবে, কিন্তু সেখানে গিয়ে এমন এক দৃশ্য দেখেছিলাম যেটা আমার কল্পনার বাইরে ছিল। হরিকিতা বলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি যাই করো না কেন তোমার এই ধরনের পদ্ধতি এখন আর কাজ করবে না। রুয়েন বলে, তুমি আমার কথায় বিশ্বাস করবে কি করবে না সেটা তোমারই, কিন্তু আমি যেটা দেখেছি সেটাই বলেছি। এই কথা বলেই সে আস্তে আস্তে সেখান থেকে তাদের পাশ কাটিয়ে চলে যায়, আর তারা তিনজন সেখানে দাঁড়িয়ে চিন্তায় পড়ে যায়, কারণ তারা নিজেরাই বুঝতে পারছিল না স্কুলের এই নতুন সিস্টেমটা কিভাবে কাজ করে। আর আমাদের গল্পের নায়ক আয়ানো কোজি খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলো পর্যবেক্ষণ করছিল। এরপর তারা তিনজন খুব দ্রুতভাবে ক্লাস নাম্বার ডি এর কাছে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই ক্লাসের ভিতরে একটা স্টুডেন্টও ছিল না। এটা দেখে হরিকিতা বলে, এরা সবাই কোথায় গেল? আমি যতটা ভেবেছিলাম তার থেকেও তারা অনেক বেশি স্মার্ট। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের সবাইকে আবার ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়। তখন আয়ানো কোজি মনে মনে বলে, আমার মনে হয় না আমি কোনো পার্টনার পাবো যে কিনা আমার সাথে এই পরীক্ষায় সহযোগিতা করবে, কিন্তু আজকে সকাল পর্যন্ত যেটা নিউজ পেয়েছি সেই অনুযায়ী 22 জন প্লেয়ার ইতিমধ্যেই পার্টনার হয়ে গেছে, তাই আমাকে এমন একজন পার্টনার খুঁজতে হবে যে কিনা হোয়াইট রুমের সম্পর্কে কিছুই জানে না এবং আমাকে সাহায্য করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। ঠিক তখনই একটা ছেলে হাঁপাতে হাঁপাতে বলে, ফার্স্ট ইয়ার থেকে 2 জন স্টুডেন্ট আমাদের ক্লাসের দিকেই আসছে। আর তখনই আমাদের 2 জনকে দেখানো হয় যারা খুবই মাস্টারমাইন্ডেড। মেয়েটি বলে, আমার নাম হলো সুবাসা নানাসে, আমি ক্লাস নাম্বার 1 থেকে এসেছি। ছেলেটি অ্যাটিটিউড নিয়ে বলে, আমার নাম হলো কাজুওমি হোসেন, আমিও একই ক্লাস থেকে এসেছি। হরিকিতা বলে, আমি এটা দেখে আশ্চর্য হচ্ছি যে তোমরা সরাসরি সিনিয়রদের রুমে এসে পড়েছো, সত্যি তোমাদের সাহস দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। হোসেন বলে, তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি আমাকে ভালো করে বলবে? এটা শুনে সুদো রাগান্বিত কণ্ঠে বলে, তোর সাহস কিভাবে হলো আমাদের সাথে এভাবে কথা বলার? উত্তরে হোসেন বলে, আমি তোমার মতো বোকাদের সাথে কথা বলতে চাই না। তখন হরিকিতা বলে, যাই হোক এগুলো বাদ দাও, তুমি এটা বলো এখানে কেন এসেছো? হোসেন বলে, আমি এখানে তোমাদের সময় নষ্ট করতে আসিনি, আমার একটা কাজ আছে, আমি তোমাদের সাথে পার্টনারশিপ করতে চাই, কিন্তু তার জন্য তোমাদের আমার সামনে মাথা নত করে অনুরোধ করতে হবে। হরিকিতা বলে, অফারটা দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না তোমরা আমাদের লেভেলে এখনো আসতে পেরেছো। ঠিক তখনই সেখানে রুইয়েন এসে বলে, তোমরা হয়তো এই ছেলেটাকে জানো না, এই ছেলেটার নাম হচ্ছে হোসেন। আর তারা দুজন একে অপরের দিকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল যেন বহুদিনের জমে থাকা শত্রুতা তাদের চোখের ভাষায় প্রকাশ পাচ্ছে। তখন হোসেন রুইয়েনের দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে, রুইয়েন তুমি কি আমার সাথে এই পরীক্ষার জন্য টিম আপ করবে? জবাবে রুইয়েন একটু দ্বিধা করে বলে, আমি তোমার মতো বোকাদের সাথে টিম আপ করি না। এই কথাটা শুনে হোসেনের ভেতরে তীব্র ক্ষোভ জমে ওঠে। হঠাৎই সে পাশে থাকা নীল চুলের মেয়েটিকে এক হাতে ধরে জোরে তুলে ধরে এবং তার গলা শক্ত করে চেপে ধরে। এই দৃশ্য দেখে রুইয়েন কোনো কথা বলে না, সে নীরব থাকে, শুধু তীক্ষ্ণ ও স্থির দৃষ্টিতে হোসেনের দিকে তাকিয়ে থাকে, যেন পরিস্থিতিকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। আর এখানেই শেষ হয়ে যায় 1 নম্বর এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন দারুণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী পর্ব একদমই মিস না করো।